করি অ্যাস্ট্রোলজার ডায়েরি 11 নম্বর থেকে। আপনার প্রশ্ন বলুন। স্যার, এখানে একটা কমেন্ট দেখেছিলাম, প্রেত বাধক যোগ। এই প্রেত বাধক যোগটা কি হয়? প্রথম কথা হচ্ছে বাধক ব্যাপারটা বুঝতে হবে। আমাদের এই ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজিতে বাধক কনসেপ্টটা নেই। কৃষ্ণমূর্তি পদ্ধতিতে চর, স্থির এবং দত্তক এই তিনটে রাশির জন্য আলাদা আলাদা বাধক গ্রহ আছে। এবার চর রাশির জন্য একাদশ ভাব, স্থির রাশির জন্য নবম ভাব, আর দত্তক রাশির জন্য সপ্তম ভাবের অধিপতি সে হচ্ছে গিয়ে বাধক গ্রহ। এবার এই বাধক গ্রহ যদি শনি কেতু যুক্ত হয়, মানে প্রেত নির্দেশক গ্রহদের সঙ্গে কানেক্টেড হয়, কিংবা তারা যদি মোক্ষ নির্দেশক ঘরগুলোর সঙ্গে কানেক্টেড হয়, যেমন আটের সঙ্গে কানেক্টেড হয়, তাহলে এই সমস্ত ক্ষেত্রে এই যোগটাকে বলা হয় প্রেত বাধক যোগ। মানে এরকম নয় যে দড়ি দিয়ে প্রেত বেঁধে ফেলবে। বুঝতে পারলাম? আচ্ছা। হ্যাঁ। যেমন আমাদের পূর্বজন্মের সঙ্গে যে কম্বিনেশন গুলো কানেক্টেড হয়, সেই ধরনের কম্বিনেশন যদি দেখতে পাওয়া যায়, তাদেরকে আমরা বলবো যে প্রেত বাধক যোগ। ঠিক আছে? এ এমন কিছু দুশ্চিন্তাজনক বিষয় নয়। আর ওনার এটা মানে জাতকের ডেট অফ বার্থ কি 97 হ্যাঁ, জানুয়ারি হ্যাঁ। মাসে কি? হুম। এবার কালকের ঘটনাটা আপনাদেরকে বলি। কালকে দুর্গাপুর গেছি। তো আমি তো প্রত্যেক মাসেই একদিন করে দুর্গাপুর যাই। দুর্গাপুর গেছিলাম, যেতেই পারি, ব্যক্তিগত ব্যাপার। এবার কালকের ব্যাপারটা হচ্ছে গিয়ে অন্যান্য দিন করে লাইফ টাইপ করি না। কালকে সকালবেলা আপনারা জানেন যে সৌনকের মিসেস অসুস্থ, ক্যান্সার হয়েছে ওর, পা হয়তো একটা বাদ যাবে। তো সেই কারণে আমি একটা লাইভ করেছি, যাতে একটু টাকা পয়সা কোনো মানুষজন দেয়, যতটুকু করে দেয়। অল্প অল্প করে দিলেও তো সেটা অনেক হয়ে যায় একটা টাইমে। তার জন্য সকালবেলা একটা লাইভ। এবার লাইভটা করতে করতে তো করতে করতে পৌঁছে যাই। অল্প একটু অল্প একটু লাইভ, 5 মিনিট 10 সেকেন্ড। এবার লাইফটাতে আর কি তো বলি যে আমি দুর্গাপুর যাচ্ছি, বলে চেম্বার টেম্বার করি, নর্মাল চেম্বার। যেহেতু কালী পুজোর মাস, নর্মালি আমাদের অ্যাস্ট্রোলজারদের ভিড়ভাড়টা কম হয়, ফাঁকাই ছিল। তো ওই বিকেলের দিকে বেরোবো বেরোবো করছি, এমন সময় মোবাইলটা ওই লক স্ক্রিন একটা বাটন থাকে না, ওই বাটনটা চিপেছি। চিপে হঠাৎ করে দেখি ওখানে একটা নাম্বার ডিসপ্লে হচ্ছে 3টে 4, 4 4 4। তো আমার মনের মধ্যে হঠাৎ করে একটা খটকা লাগলো যে 3টে 4 এরকম ডিসপ্লে করছে কেন? এরকম অনেক রকম ইন্ডিকেশন তো আমরা পাই, অ্যাস্ট্রোলজার আমরা ফিল করি যে অনেক রকম ইন্ডিকেশন আসছে। তো আমার 3টে 4 দেখে খটকা লাগলো মনের মধ্যে। তো আমি অভ্রকে বললাম, বেরিয়ে, অভ্র জোরে জোরে গাড়ি চালায়, আমি অভ্রকে বললাম, অভ্র আজকে কিন্তু তুমি জোরে গাড়ি চালিও না, আজকে তুমি আস্তে আস্তেই গাড়িটা চালাও। তো অভ্র বললো ঠিক আছে, চালাবো। এবার আস্তে আস্তেই চালাচ্ছিল। আমাদের ওখানে একজন অ্যাস্ট্রোলজারের সঙ্গে দেখা করতে গেলাম। আরো একটা বিষয়, সকালবেলা আমাদের আরেকজন পরিচিত অ্যাস্ট্রোলজার, তার কুণ্ডলী আপনাদের সঙ্গে আজকে ডিসকাস করবো। বয়স কত, 35, 35ও হয়নি হয়তো। হঠাৎ করে মেসেজ করেছে, দাদা আমার তো হার্ট অ্যাটাক হয়েছে, আমার 100% ব্লক, আমার স্টেইন বসানো হয়েছে, আমার অবস্থা খুব খারাপ। এবার আমি ভাবলাম দুর্গাপুরেই যাচ্ছি, তাকে একবার দেখে যাই। তো তাকেও একবার দেখলাম, এটাও একটা সকালের গুরুত্বপূর্ণ ঘটনা। এবারে 4 4 4 দেখবার পরে আরেকজন অ্যাস্ট্রোলজারের সঙ্গে ওখানে দেখা করে আমি ফিরছি। সাধারণ স্পিড, মেইন রোডে উঠবার 5 মিনিটের মধ্যে গাড়িতে একটা পাথরের সঙ্গে লাগলো। প্রথমে চাকায় লাগলো, চাকায় তো পাথর লাগতেই পারে। অভ্র হঠাৎ করে খেয়াল করলো যে চাকায় পাথর। মেইন রোডে তো গাড়ি আঁকা বা এদিক ওদিক করা যায় না, পাথর পড়লে পাথর সামলাতে হয়। তো পাথরের উপর দিয়ে চললো, পাথরের উপর দিয়ে চলার সঙ্গে সঙ্গে পাথরের উপর দিয়ে যাওয়ার সাথে সাথে টাং করে আওয়াজ, চাকাতে হচ্ছে কি লিক হয়ে গেছে। তো সাইড করা হলো। সেফটিতে একটা টায়ার ছিল, সেই টায়ারটা নিয়ে চাকা আবার সারিয়ে তোলা হলো। তো ই টেনে চাকাটাকে সোজা করে তোলা হলো। নিয়ে এবার খোঁজো কোথায় গ্যারেজ, কারণ বাই চান্স যদি আরেকটা টায়ার নষ্ট হয়, তখন তো আর রাস্তা পাওয়া যাবে না। গ্যারেজে গিয়ে আমরা ওই ভেতরের টায়ারটাকে খুলে দেখি, সেই টায়ারটার মধ্যে এত বড় গর্ত, মানে সেই টায়ারটা রিউজ করাই যাবে না, সেই টায়ারটা নষ্টই হয়ে গেছে, মানে বড় গর্ত তার মধ্যে। তো যাই হোক, আমি ভাবলাম যে মাথার উপর থেকে একটা
বিপদের ব্যাপার, এটা কেটে গেল। এবার তখন হচ্ছে 8,500 টাকা লাগলো। লাগিয়ে টায়ারটা বললাম ঠিক আছে লাগিয়ে দাও। লাগিয়ে দিয়ে যেই মেইন রোডে উঠেছি, মিনিট 10 একদম ডান দিকে যাচ্ছি, দুর্গাপুর এক্সপ্রেস ওয়ে মানে দিল্লি রোড যেটা, এই স্পিডে গাড়ি চলে, মোটামুটি 100-র আশেপাশে গাড়ির স্পিড। হঠাৎ একটা দুম করে আওয়াজ, হ্যাঁ সামনে পুরো অন্ধকার। কি হয়েছে? একটা বাঁদর, বাঁদর না একটা হনুমান, সে হচ্ছে গিয়ে গাড়ির সামনে এসে পড়েছে। এবার গাড়ির সামনে এসে পড়াতে, হনুমানটা গাড়ির সামনে এসে পড়ার পরে আর আমাদের যে ইয়েটা, ওটাকে কি বলে, উম, ওই বনেটটা, গাড়ির যে সামনের ঢাকনাটা, সেই বনেটটা ধাম করে এসে আমাদের মুখের সামনে পড়েছে। এবার মুখের সামনে পড়বার পরে আমরা ভেবেছি কি সাংঘাতিক, কি হলো, গাড়িটা থামিয়েছি। এবার ভেবেছি বাদরটা কিছু হয়নি। এবার অভ্র বলছে বাদরটা যদি ভেতরে থাকে গাড়ির তলায় তাহলে তো কামড়াবে আমাকে। বাদরটা স্পটে ইনস্ট্যান্ট, বাদর না হনুমান, ইনস্ট্যান্ট সে হচ্ছে গিয়ে মারা গেছে। মানে কোনো সেকেন্ডও সময় যায়নি। এবার গাড়িটার অবস্থাটা দেখুন, দেখা যাচ্ছে হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। বীভৎস খারাপ অবস্থা তো স্যার। হুম। বাবা। বনেটটা বোঝা যাচ্ছে ভেঙে একদম হ্যাঁ চুরমে হ্যাঁ, ভেঙে গেছে। গেছে। বোঝা যাচ্ছে। হুম। তো এই হলো, এই হওয়ার পরে তারপরে আমরা, এর মধ্যে আবার রেডিয়েটর পাইপটা ফেটে গেল, মানে গাড়িটা ঠান্ডা হবে না। তো কোনো রকমে গাড়িটাকে নিয়ে এগোনো হলো। ওই গিয়ে পৌঁছলাম ইয়েতে, একটুখানি এগোলাম, গিয়ে গাড়িটাকে উম, মারা গেছে হনুমানটাকে জল টল দিয়ে আমরা এগোলাম। এবার এগোতে গিয়ে 30 মিনিট যাওয়ার পরে আবার দাম করে বনেটটা সামনে চলে এলো। বনেটটা ফেলা ছিল, কোনো রকমে ঠিকঠাক করে করে বনেটটা সামনে চলে এলো, মানে একদম মুখের সামনে আবার সব অন্ধকার। হুম। আমরা হলো গাড়ির কাজটাই বুঝি ভেঙে গেল। তো গাড়ির কাজটা ভাঙেনি, আমরা আস্তে আস্তে চালিয়ে এগোতে লাগলাম। এগিয়ে তখন একটা দড়ি পেলাম, দড়ি দিয়ে ওটাকে বাঁধলাম বনেটটাকে। বনেটটাকে বেঁধে রাস্তাতে কুড়িয়ে কুড়িয়ে একটা দড়ি জোগাড় করলাম। তারপরে আস্তে আস্তে কোনো রকমে চালিয়ে একদম সোজা ওই কালকে রাত্রিবেলা 11টার সময় কথা বলা ছিল সেই সার্ভিস সেন্টারে গাড়িটাকে ঢোকালাম। গাড়িটাকে ঢুকিয়ে তারপরে হচ্ছে গিয়ে বাড়িতে কোনো রকমে আসলাম ওলা উবের করে। তো এই যে ইন্ডিকেশন, এই ইন্ডিকেশনটা হচ্ছে গিয়ে মারাত্মক একটা ইন্ডিকেশন, যে কিছু একটা, ওই যে 3টে 4 দেখলাম, ওই 3টে 4 হচ্ছে গিয়ে আমাদের একটা ইন্ডিকেশন দিল যে আজকে কিছু খারাপ হতে চলেছে। তো এই অবস্থায় আমরা ওখানে গাড়িতে 3 জন ছিলাম। এবার একটা বিষয় একদম আমি নিশ্চিত, সে যদি কোথাও হচ্ছে গিয়ে মৃত্যু লেখা থাকে, সেখানে কারোর না কারোর মৃত্যু হবে। এবার তিনজন আমি তো হ্যাঁ, তিনজন তো ছিলেন তাহলে বৃহস্পতির সংখ্যা, আর 3টে 4 ওটা কি রাহুর? এক চারগুলো এক রাখো। আর 3টে 4 এটা হচ্ছে ওই ডেভিলস নাম্বার বা ওইরকম, মানে ভয়ঙ্কর নাম্বার, ওই সমস্ত ইয়ের মধ্যে না এটা পড়ে। হুম। একটা মিনিট, আমি আপনাদের গ্রুপে কয়েকটা জিনিস পাঠাই। এবার এই 3 জনের মধ্যে অ্যাক্সিডেন্টটা হয়েছে অ্যাকচুয়ালি অভ্রর দিকে, যে আর কি গাড়িটা চালাচ্ছিল। তো অভ্রর দিকে হচ্ছে অ্যাক্সিডেন্টটা হয়েছে। আর আমার কুণ্ডলী আমি শেয়ার করে দিচ্ছি, আমার কুণ্ডলীটা আমি জানি, আর অভ্রর কুণ্ডলীটা আমি শেয়ার করছি। গোচর কিভাবে কথা বলে আপনারা আজকে দেখতে পাবেন। লগ্ন অনুসারে না রাশি অনুসারে? কারণ এত টেনশন কিসের? हाँ जी, हाँ जी, हाय। আপনাদের গ্রুপে দুটো চার্ট পাঠিয়েছি,
ওই চার্ট দুটোকে আমি এখানে নিয়ে আসছি। একটা সেকেন্ড নিয়ে আসছি। তো এবার স্ক্রিনটা শেয়ার করে দিই। দেখুন শেয়ার হচ্ছে। হয়েছে, শেয়ার হয়েছে দেখুন। হ্যাঁ, হ্যাঁ। 22/12 হ্যাঁ স্যার। 1988। 22/12 1988, ডেট অফ বার্থ একটু লিখে রাখুন, আর টাইমটা আমি বলে দিচ্ছি। টাইমটা হচ্ছে 17টা 5, বিকেল 5টা 5। আর প্লেস অফ বার্থ হচ্ছে কলকাতা। হয়েছে। হুম, এবার কালকের ট্রানজিট কুণ্ডলী যদি আপনারা দেখেন, সেটা আমি আপনাদেরকে পাঠিয়ে দিচ্ছি। ট্রানজিট কুণ্ডলীতে, ট্রানজিট কুণ্ডলীটা আমি এঁকে দেখাচ্ছি আর একটা পেইন্টে, বা এটাকে আমি ছোট করে দেখিয়ে দিচ্ছি। ট্রানজিট কুণ্ডলীটাকে আঁকি আমি। আপনারা প্রত্যেকেই আশা করি ট্রানজিট ব্যাপারটা জানেন। ট্রানজিট হুম। মানে হচ্ছে গোচর, এই মুহূর্তে গ্রহগুলো কোথায় কে রয়েছে সেটা। এবং ট্রানজিটে গ্রহদের মধ্যে একটা যোগ তৈরি হয়েছে। শনি হচ্ছে গিয়ে বক্রী হয়ে রয়েছে, আর কুম্ভ রাশিতে রাহু রয়েছে, এটা আপনারা সবাই জানেন। আর মঙ্গল এই মুহূর্তে রয়েছে জলরাশিতে, মানে বৃশ্চিকে। তো এই সময় যে জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তার মধ্যে এইখানটাতে রয়েছে রাহু। এই অবস্থা রয়েছে। এবার ট্রানজিটে এখানটাতে রয়েছে রাহু। আমি একটু বড় করে দিই তাহলে দেখতে পাবেন। এটা হচ্ছে রাহু। এখানে রয়েছে গুরু। এখানে রয়েছে শনি। এখানে রয়েছে কেতু, সরি মঙ্গল। আর এখানে রয়েছে কেতু। এইটা মোটামুটি আমাদের ট্রানজিট এটুকুই থাকে, এতে আমাদের চলে যায়। ব্যাস। ছিল। মানে এইবার এই 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 অবস্থাতে আপনারা দেখতেই পাচ্ছেন যে শনি এবং মঙ্গল এরা ত্রিকোণ সম্পর্কে রয়েছে। আর এখন কিন্তু তিনটে গ্রহ, তারা এই ত্রিকোণ ফরমেশন করে বসে আছে। আর তিনটে গ্রহই জল তত্ত্বে বসে রয়েছে। আর এখানে রাহু কেতু এরা এই কন্ডিশনে রয়েছে। এবার যার 1988 সালে জন্ম, তার ছকটাকে আপনারা দেখুন। এবার এর রাহুর উপরে, তাহলে এইখানটাতে আমাদের, এখানে হচ্ছে গিয়ে রাহু ছিল কালকে, কেতুর ওপরে কেতু বসেছিল, মঙ্গলের ওপরে শনি, তার মঙ্গলের ওপরে শনি। আর
এইখানে হচ্ছে গিয়ে মঙ্গল, তাহলে মঙ্গলের দৃষ্টি এই রাহু, মানে কিরকম ভাবে এর কুণ্ডলীটা নেগেটিভলি অ্যাক্টিভেটেড হয়েছিল সেটা খালি দেখুন। আর এই সময় তার দশা চলছিল রাহুর দশা। তো রাহু ভয়ঙ্কর ভাবে অ্যাক্টিভ হয়ে উঠেছিল কালকে। বৃহস্পতির দশা, রাহুর অন্তর্দশা, রাহুর প্রত্যন্তর দশা না, বৃহস্পতির অন্তর্দশা, রাহুর, ভুল বলছি, বৃহস্পতির দশা, রাহুর অন্তর্দশা, বৃহস্পতির প্রত্যন্তর দশা, তার মধ্যে রাহুর আবার সূক্ষ্ম দশা। ফলে বারবার রাহুটাকে আমরা পাচ্ছি। আর এই সময় রাহুর উপরে রাহু, কেতুর উপরে কেতু, ফলে রাহু এবং কেতু এরা ভীষণভাবে অ্যাক্টিভ হয়েছিল। অন্যদিকে এই রাহুর উপরে ট্রানজিট মঙ্গলের দৃষ্টি, অ্যাক্টিভ রাহু, তার উপরে ট্রানজিট মঙ্গলের দৃষ্টি, এবং ওর মঙ্গলের উপরে বর্তমান শনির উপস্থিতি, এইটা হচ্ছে গিয়ে একটা তীব্র অ্যাক্সিডেন্টাল যোগ তৈরি করেছে। এবং সেটাতে এইটা হচ্ছে। এবার এখানে আমার কুণ্ডলীটাকে একটু দেখি। আমার কুণ্ডলীটা এর ভিতরে এটা হচ্ছে লগ্ন, এখানে রয়েছে রাহু, মঙ্গল, বৃহস্পতি। রাহু, মঙ্গল, বৃহস্পতি, পরেরটা রয়েছে শনি, তারপর এটা চাঁদ, এখানে রয়েছে শুক্র, আর এখানে রয়েছে রবি আর বুধ। কেতু। এবার এই কুণ্ডলীটাতে দেখুন কিরকম ভয়ঙ্কর কম্বিনেশন তৈরি হয়েছে। সেটা হচ্ছে রাহুর দৃষ্টি, বা রাহুর ওপর কেতু, কেতুর ওপর রাহু, মঙ্গলের দৃষ্টি মানে ন্যাটাল মঙ্গলের দৃষ্টি শনির ওপর, মঙ্গলের দৃষ্টি ট্রানজিট মঙ্গলের উপর। মানে মঙ্গলের এই জায়গাটা, এই যে বৃশ্চিকের ঘরটা, এটা তো মঙ্গলের দৃষ্টিতে অ্যাক্টিভেটেড হয়েই ছিল। এই অ্যাক্টিভেশনটা চরম বেড়ে উঠেছে যখন ট্রানজিট মঙ্গল এই ঘরটার উপর দিয়ে যাচ্ছে। এখানে রবি মঙ্গলের ক্ষেত্র বিনিময় আছে, রবি মঙ্গলের ঘরে, মঙ্গল রবির ঘরে, আর তার উপরে এখানে আমরা দেখতে পাচ্ছি মঙ্গলটা এসে উপস্থিত হওয়ায় এই মঙ্গলের দৃষ্টি সে হচ্ছে গিয়ে নেগেটিভলি অ্যাক্টিভেটেড হয়ে গেছে। এবং সেটা ভয়ঙ্কর ভাবে হয়েছে। রাহুর উপর কেতু, কেতুর উপর রাহু, এই মঙ্গলের দৃষ্টি, এই মঙ্গলের দৃষ্টি সেটা এই কেতুর উপর, সেই কেতুর উপর, যে কেতুর উপরে অলরেডি রাহু এসে বসে আছে। এবং এই জায়গাটা কোথায়? জায়গাটা হচ্ছে লগ্ন থেকে 8 হাউসে, 8 নম্বর ঘরে। তাহলে এই ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে এই দুজন, যেহেতু একই সময় নেগেটিভ কম্বিনেশন বলা দুটো লোক, আমরা এখানে হচ্ছে গিয়ে যাচ্ছিলাম, এবং দুজন মানুষেরই কিন্তু কম্বিনেশন ভীষণ নেগেটিভ। এই কম্বিনেশনের কারণে ওই দিনকে বা কালকে হচ্ছে গিয়ে এই অ্যাক্সিডেন্টটা হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে অ্যাক্সিডেন্ট অ্যাকচুয়ালি একবার হয়, একবার হওয়ার নয়, পরপর 3 বার, একই গাড়ি পরপর 3 বার। এটা কিন্তু রেয়ার অফ দ্য রেয়ারেস্ট, পাওয়াই যায় না এই ধরনের ঘটনা। তো সেরকম একটা দুর্ঘটনার মধ্য দিয়ে কালকে আমরা এলাম। এবার এখানে আমরা যে ট্রানজিট নিয়ে এত ডিসকাশন করলাম, এই ট্রানজিটে আমরা একটি বারের জন্য লগ্নের কথা বলিনি, একটি বারের জন্য চাঁদের কথা বলিনি। খেয়াল করে দেখুন, এইখানে কিন্তু আমরা বারবার গ্রহ থেকে গ্রহের অবস্থা বলেছি। তাহলে আমার এই কুণ্ডলিতে যে সমস্ত গ্রহরা রয়েছে তারা কতটা বলবান হচ্ছে, তারা কতটা স্ট্রেংথ পাচ্ছে, তার উপরে ডিপেন্ড করবে এই ট্রানজিট গোচর ফল, কন্ডিশন। এই এই গোচর যে, ফল। এই যে হচ্ছে ইয়ে, এই বিকট ঘাতক ট্রানজিট, তো এর একটা নেগেটিভ ইম্প্যাক্ট আমরা পেলাম। বহু লোক পাচ্ছে, প্রচুর মানুষ চাকরি হারাচ্ছে, প্রচুর মানুষের নানান রকম অ্যাক্সিডেন্টাল টেন্ডেন্সি দেখতে পাওয়া যাচ্ছে। আজকে একটা ছেলে এসেছিল, বাচ্চা ছেলে, 11 সালে জন্ম,
সেই ছেলেটাকে কুকুরে কামড়েছে, কুকুরে কামড়ে দিয়ে চোখের এই তলাটা খেয়ে নিয়েছে। মানে এই চোখের যে নিচের জায়গাটা না, চোখের কি বলে পাতা, সেই পাতাতে এক কামড় মাংস নিয়ে নিয়েছে। মানে ভাবুন কি ভয়ঙ্কর। ফুটফুটে একটা বাচ্চা, দেখলে পরে হচ্ছে কি হালকা ভয় লেগে যাবে। হুম। এবার যতদিন পর্যন্ত দেবগুরু বৃহস্পতি এখানে মার্গী হয়ে থাকছে, সমস্যা অনেকটাই কম, কিন্তু যেই মুহূর্তে বৃহস্পতি বক্রী হবে, প্রবলেম কিন্তু বাড়বে। তার সঙ্গে সঙ্গে মঙ্গল যত এই বৃশ্চিকের ভেতরের দিকে ঢুকবে, তত কিন্তু ডিস্টারবেন্স এগুলো বাড়তে থাকবে। পরিষ্কার হলো এই জায়গাটা? মোটামুটি ট্রানজিট সম্পর্কে এটুকু পরিষ্কার হলো। হ্যাঁ স্যার। যদি পরিষ্কার হয়ে থাকে তাহলে আপনারা জ্যোতিষ শাস্ত্রে খুব ভালো জায়গায় অল্প দিনের মধ্যেই পৌঁছতে চলেছেন। কারণ জ্যোতিষের যে তত্ত্ব আমরা এই মুহূর্তে ব্যাখ্যা করে উঠলাম, এটা হচ্ছে অন্যতম গুরু তত্ত্বগুলোর মধ্যে একটা, যেটা অ্যাক্টিভ, যেটা কার্যকরী, যেটা ঘটে। সেই তত্ত্ব যেরকম যেগুলো হচ্ছে কি আপনাদের সঙ্গে হবে, এই প্ল্যানেট টু প্ল্যানেট ট্রানজিট, গ্রহ থেকে গ্রহের সঞ্চার, সেটা কিন্তু ভীষণ এফেক্টিভ। এবং এই যে কেতুর উপর দিয়ে রাহু যাচ্ছে, কেতুর উপর দিয়ে রাহু যাওয়া মানে হচ্ছে জিনিসটা কমপ্লিট হয়ে গেল, তাহলে ওই ঘরটা অ্যাক্টিভ হলো। এটা হতেই পারে ও ঘরটাতে দুটো জিনিস আছে, অনেক জিনিস আছে, তার মধ্যে দুটোকে আমরা ধরছি। অষ্টমে কেতু মানে স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট। হুম। অষ্টমে কেতু মানে হচ্ছে মৃত্যু, আর অষ্টম ভাবটাই হচ্ছে মৃত্যুর ভাব। তাহলে অষ্টম ভাবে কেতু মানে একটা ইনকমপ্লিটনেস রয়েছে, সহজে মৃত্যুটা কমপ্লিট হচ্ছে না। কিন্তু সেখানে যখন রাহুকে পেয়ে গেছে কেতু, তখন কিন্তু এবার মৃত্যুর খোঁজার একটা চেষ্টা, সেটাই রাহু আর কেতু দেওয়ার চেষ্টা করবে। বা মৃত্যু সৃষ্টি করবার একটা কারণ, মৃত্যু না হলেও বড় আঘাত, বড় দুর্ঘটনা, সেটা সৃষ্টি করবার একটা কারণ সে কিন্তু খুঁজতে চাইবে। বাঁচিয়েছে কে বা বাঁচাবার চেষ্টা করছে কে? আচ্ছা, আবার চেষ্টা করছে। মানে লগ্নে গুরু রয়েছে একদম এটা তুঙ্গস্থ। হচ্ছে গিয়ে গুরু রয়েছে লগ্নে। আর এই যে পুরো নেগেটিভিটি, এই যে মঙ্গলের নেগেটিভিটি, এই জায়গাটাতেও কিন্তু মঙ্গল বৃহস্পতি ঘনিষ্ঠ সহাবস্থান তৈরি হয়েছে। তার ফলে কিন্তু এই মানুষটার মধ্যে মানে বেঁচে ফিরে আসার একটা টেন্ডেন্সি রয়েছে। নাহলে তিনবার, কালকে যে তিনবার অ্যাক্সিডেন্ট হয়েছে, তিনটেই কিন্তু ঘাতক ছিল, তিনটেই বিপজ্জনক ছিল, এবং তিনটেই সেই দিকে রূপ নিতে পারতো। হুম। এবার আমরা চলে আসি অগ্রহ কুণ্ডলী। অগ্রহ কুণ্ডলীটা আমরা ব্যাখ্যা করেছি, আরো একবার ব্যাখ্যা করে নিই। এই যে রাহুর উপর রাহুর প্যাসেজ, কেতুর উপর কেতুর প্যাসেজ, রাহুর যে নেগেটিভিটি চরম বাড়িয়ে দেয়। রাহু একজন মানুষকে যে আহ করতে চায়, রাহু একজন মানুষকে যে ডাইভার্ট করতে চায়, সেই ডাইভার্সনের মাত্রাটাকে চরম মাত্রায় বাড়িয়ে দেয় রাহু। তো সেটা আরো বেড়ে উঠেছে। আমি তো আপনাদেরকে আরো দেখালাম যে এখানে মঙ্গলের ওপর এখন শনি ট্রানজিট হচ্ছে, অন্যদিকে রাহু যেটা ওর নর্মাল রাহু, তার উপরে মঙ্গলের দৃষ্টি পড়েছে। সবকিছু মিলে একটা খুব টাফ সিচুয়েশন সেটা হচ্ছে গিয়ে তৈরি হচ্ছে। আর এরপরে এটাকে যদি আমরা আরেকটু ভাবি, এই লোকটার সঙ্গে আমার যে যাত্রা করা, সেই যাত্রা করাও কিন্তু বেশ খানিকটা নেগেটিভিটি ক্রিয়েট করেছে। কারণ এর এর কুণ্ডলিতে সরাসরি শনি মঙ্গল যোগ সেভাবে নেই। ঠিক কিভাবে আছে লক্ষ্য করুন, মঙ্গলের দৃষ্টি, শনির দৃষ্টি, রাহুর দৃষ্টি, এর সঙ্গে বুধের দৃষ্টি রয়েছে, বুধটা যদিও কম্বাস্টেড আছে, রবির দৃষ্টি আছে। কিন্তু এই যে রাহু শনি মঙ্গলের দৃষ্টি, এটা কিন্তু কমপ্লিটলি নেগেটিভ, এবং এই মানুষটার মধ্যে বিপদে পড়ার টেন্ডেন্সি সেটা রয়েছে। এবার পরের কুণ্ডলীটা দেখায়। এই কুণ্ডলীতে যদি দেখেন, এই কুণ্ডলীতে এই ঘরটায় এখানেও শনির দৃষ্টি, এখানেও মঙ্গলের দৃষ্টি রয়েছে। কিন্তু এখানে রাহুর সরাসরি দৃষ্টি নেই, কিন্তু রাহু সে কিন্তু মঙ্গলের সঙ্গে যুক্ত।
আর এখানে রাহু কিছুটা কন্ট্রোলড হয়েছে রাহুর সঙ্গে বৃহস্পতি থাকার জন্য। তাহলে ওই যা চার্টের যা কালকের ঘটনা চোখের সামনে ঘটলো, তাতে হচ্ছে গিয়ে আহ, কালকের দিনটা কিন্তু খারাপই গেছে। স্বপ্নদীপ বল। হ্যাঁ স্যার, বলছি যে আপনি একটা পয়েন্ট বললেন না, সেটা হচ্ছে যে রাহুর দৃষ্টি শনির ওপর, এটা কি কোনো এফেক্ট করতে পারে? রাহুর আর দৃষ্টি এই শনিদেবের চারটাতে তো, মুভমেন্টটা মানে এই তাহলে। এই কুণ্ডলিতে হ্যাঁ, তো। বা ট্রানজিটেও তো রয়েছে রাহুর দৃষ্টি। হুম। হ্যাঁ, এইখানে হচ্ছে গিয়ে এটা এফেক্টিভ হয়েছে। রাহুর দৃষ্টি শনির ওপর যে পড়েছে মূল কুণ্ডলিতে, সেটা এফেক্টটা বাড়িয়েছে, সাডেন ইভেন্ট হওয়ার সম্ভাবনা সেটাকে তৈরি করে দিচ্ছে যে হঠাৎ কিছু একটা হবে। আর কেউ কিছু বলুন একটু ব্যাপারগুলো নিয়ে, আর আমি স্যার তো অনেকটাই ট্রানজিটেও তো শনিদেবের মুভমেন্ট। হ্যাঁ, ট্রানজিটেও শরীরের মুভমেন্টটা অবশ্যই পীড়া দেয়। লোকে বলে সাড়ে সাতি, কিন্তু তার থেকে এই ঘটনাটা অনেক বেশি নেগেটিভ। এই যে শনির ওপর শনি দৃষ্টি দিচ্ছে, এটা চরম নেগেটিভ। দেবেশ বাবু বলুন। স্যার ওই কুণ্ডলীটা একটু নিচে নামান, মানে সামনে আনুন স্যার। উপর স্যার এখানে লগ্ন, লগ্নপতি যে নক্ষত্রে আছে, মানে লগ্ন ভাবটা যে নক্ষত্রে আছে সেটা হচ্ছে আদ্রা নক্ষত্র। আর সেই আদ্রা রাহু, সে দশম নবম ভাবে অবস্থান করছে। সেও রাহুর নক্ষত্রেই আছে। আর সে, যেহেতু রাহু রাহুর নক্ষত্রে আছে, এই জন্য শনিদেব যে অষ্টমপতি নবমপতি, সে সপ্তমে বসে লগ্নকে দৃষ্টি দিচ্ছে। আবার শনিদেবের তৃতীয় দৃষ্টি রাহুর উপরে পড়ে রয়েছে। তো স্যার হ্যাঁ ইনার তো মানে চলতা ফিরতা এক एक्सीडेंट वाला लोग। স্যার ডেট অফ বার্থ একবার বলবেন? এটা পার্টটা হচ্ছে 22শে ডিসেম্বর 1988। টাইম আর হচ্ছে বিকেলবেলা 17টা 5। কলকাতাতে জন্মেছে? আচ্ছা স্যার। স্যার এই লোকটার উপরে রাহুর দৃষ্টি আছে, শনির দৃষ্টি আছে, মঙ্গলের দৃষ্টি আছে লগ্নের উপরে সব। তো হুম। তারপরেও এ বেঁচে গেল কি করে? তার উনার বৃহস্পতিও তো দ্বাদশে অবস্থান করছে। কিন্তু বর্তমানে যেহেতু আপনার যে নেটাল চার্টের যে বৃহস্পতিটা আছে সেটা ওর রাহুকে সাপোর্ট দিয়ে রেখেছে, এর জন্য কি বেঁচে গেল? বলা যেতে পারে। নয়তো স্যার এর লগ্ন তো ভীষণভাবে এফেক্টেড, রাহু মঙ্গল শনি সব খতরনাক খতরনাক। রবি একটা আছে, রবিও সে লগ্নের উপরে দৃষ্টি দিয়ে রেখেছে। হুম। জায়গাটা সত্যিই ভয়ঙ্কর। এবং কালকে হনুমান যদি না মরতো, তাহলে আমাদের ছিল কপাল। কয়েকদিন আগে কামাখ্যায় গিয়ে হনুমান বাদরকে অনেক কলা টলা খাইয়ে এসেছি, কলা, তারপরে ওআরএস এসব খাইয়ে এসেছি। তার জন্য হচ্ছে গিয়ে আমি রিলেট করছি, আমি যেহেতু একজন অ্যাস্ট্রোলজার, আমি এই ব্যাপারটাকে রিলেট করছি যে ওদেরকে প্রচুর কলা টলা খাইয়ে দিয়ে এসেছি। মেবি কোনো একটা অদ্ভুত দৈব ইয়েতে, ক্ষমতায় এই বিপদটা সে ইয়ে করলো। স্যার এই লোকটা কি ভূতের সঙ্গেও পরিচিত আছে? কারণ সপ্তমে শনি আর ইউরেনাস লগ্নকে দেখছে। সপ্তমে শনি ইউরেনাস থাকলে তো স্যার ভূতের সঙ্গে পরিচিত হয়।
হতে পারে, বাট আগ্রহ আছেই, কিন্তু ভূতের সঙ্গে পরিচিত হচ্ছে কিনা বলতে পারবো না। স্যার বলছি, এই ভদ্রলোকের বা এই জাতকের আহ লগ্নের সঙ্গে বা ষষ্ঠের সঙ্গে আমার নর্মালি ষষ্ঠের সঙ্গে মঙ্গলের কানেকশন আছে, কিন্তু লগ্নকে যেমন চার্জ করেছে লগ্ন, এই মঙ্গল, কিন্তু এই জাতকের আপনার দশাকালীন আপনার মঙ্গলকে কেন পাচ্ছি না? পাচ্ছি না। তো সেক্ষেত্রে তাহলে যদি 6-8 কানেকশন যদি না হলো, তাহলে কি করে অ্যাক্সিডেন্ট সংঘটিত হয়? মানে 6-8 এমনি হয়েছে, কিন্তু দশাকালীন ডাইরেক্টলি পাচ্ছি না মঙ্গলকে, সে কারণে বলছি আর কি। এবার ঘটনাটা হচ্ছে আমরা তো একটাই দশা সিস্টেম দেখছি, এছাড়া যদি আমরা অন্য কোনো দশা সিস্টেমে দেখি হয়তো সেখানে আমরা মঙ্গলের কানেকশন পেতে পারি, সেটা তো আমরা হ্যাঁ দেখছি না। তা ঠিক। তা ঠিক, তা ঠিক। আবার যদি মঙ্গলের সঙ্গে আপনার নক্ষত্র দেখি, তাহলে সেক্ষেত্রে তো আপনার বুধের নক্ষত্র পাইনি, মানে দশাও পাইনি, সেই হিসেবেও দেখা যেতে পারে। বুধেরই তো দশা চলছে, বুধেরই তো সূক্ষ্ম দশা ঘটনা ঘটছে। ও আচ্ছা, সূক্ষ্ম দশাটা, আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, প্রাণ দশা বুধকে নিয়েছে। হুম হুম। ফলে বিষয়টা কিন্তু মানে সময়টা একদম কঠিন থেকে কঠিনতম সময়ের মধ্য দিয়ে ব্যাপারটা গেছে। স্যার, আপনার যে বৃহস্পতি এবং মঙ্গল আছে, সে এই ব্যক্তির থার্ড হাউসের সঙ্গে কানেক্টেড হয়েছে, যার জন্য হ্যাঁ, এই ব্যক্তির থার্ড হাউসে কেতু থাকা সত্ত্বেও যে এনার যে কানেক্টিভিটি গুলো কমে যাচ্ছিল দিন দিন, সেগুলো আপনার সঙ্গে জড়িত হওয়ার পর থেকে এনার কানেক্টিভিটি আবার ঠিকঠাক হয়ে গেছে। ঠিক আছে, আর একদম স্যার, ঠিক। এই যাত্রায় এই লোক আপনার জন্যই বেঁচে গেল, কারণ বৃহস্পতিটা, আপনার চার্টের বৃহস্পতিটা এর উপরে থার্ড হাউসে বসে রাহুকে দৃষ্টি দিয়ে সেটাকে একটু ঠান্ডা করে রেখেছে। এবার এই যে রাহু কেতু কম্বিনেশনটা, এটা হচ্ছে কি এর পুরো কন্ট্রোল হয়েছে আমার বৃহস্পতির পাওয়ার, এটা আমি কিছুতেই মানে এটা আমি জানি। এবং এর হচ্ছে গিয়ে বৃহস্পতির দশা ছিল, আমার লগ্নের ওপরে বৃহস্পতির মুভমেন্ট ছিল, তাতে করে কোনো রকমে কালকে এই যাত্রা বেঁচে গেছি, না হলে হচ্ছে গিয়ে নাও বাঁচতে পারতাম। এবং ওই দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে ওখানে হচ্ছে গিয়ে অ্যাক্সিডেন্ট হলে পরে, মানে দিল্লি রোড যেটা, সেখানে অ্যাক্সিডেন্ট হলে পরে সেখানে হচ্ছে কি ওটা কিন্তু মানে না থাকারই জায়গা। যাই হোক, এই পার্টটা তো আমাদের একটা পার্ট গেল। আচ্ছা, এই চার্ট নিয়ে আর কেউ কিছু বলবেন? কারোর কি কিছু বুঝতে অসুবিধা হয়েছে? মানে ধরুন দেবেশ বাবু বলছেন সেটা বুঝতে কারোর অসুবিধে, বা ঐশিকা বলছে সেটা বুঝতে, বা সপ্রদীপ বা মর্ত বলছে কিছু বুঝতে অসুবিধা। আচ্ছা, তাহলে আমরা ধরে নিতে পারি সবাই মোটামুটি বুঝতে পেরেছে। এবার আমরা একটু পামিস্ট্রিতে যাবো, আমরা পরের দিন থেকে মোটামুটি রেগুলার বেসিসে ঠিকঠাক ক্লাসের মধ্যে ঢুক। পামিস্ট্রিতে যাবো, আজকে একটা অদ্ভুত হাত দেখলাম, সে হাতের ছবিটা আমি আপনাদের সাথে শেয়ার, ছবিটা না দেখলে পরে বুঝতে পারবেন না। আমি জানি না কতটা উঠেছে,
লোকটার মেষ লগ্ন, কিন্তু মেষ লগ্নের কোনো বৈশিষ্ট্য লোকটির মধ্যে নেই। মেষ লগ্ন সম্ভবত ধনু রাশি না কি রাশি, রাশিটার খেয়াল নেই, তবে লগ্নটা হচ্ছে মেষ। একটা সেকেন্ড, একটু গ্রুপে দিয়ে দিই, তারপর গ্রুপ থেকে নিয়ে নিচ্ছি। হুম, এই হচ্ছে হাতের ছবি, দেখা যায়? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। এরকম বড়। দেখি বুঝতে পারছেন এটা জল তত্ত্বের হাত। তুলতুলে হালকা ঘাম রয়েছে হাতে, এখন ঘাম দেখা যাচ্ছে না, বাট হালকা ঘাম রয়েছে হাতে। তো তুলতুলে প্রকৃতির হাত, নরম প্রকৃতির হাত, হাতের মধ্যে প্রমিনেন্ট ভাগ্যরেখা নেই। কিন্তু আমার দেখা খুব কম হাতের মধ্যে এটা একটা হাত, যে হাতে শুক্র বন্ধনীটা পুরো আছে। এবং একটি নয়, দুটি। মুছে দিই তাহলে আপনারা দেখুন এবার। এবার দেখুন প্রমিনেন্টলি দেখা যাচ্ছে কিনা। আরেকটা রেখা খুব কম হাতে দেখতে পাবেন, খুব কম মানে খুবই কম। এই অবধি রেখাটা আছে, এই লাল অংশটুকু নেই, সবুজটুকু আছে, কিন্তু টোনটা ওইদিকে। এবার রেখাটা মুছে দিই, দেখুন। যদি কেউ দেখতে না পান তাহলে বলুন দেখতে পাচ্ছি না। বোঝা গেল ব্যাপারটা? এই ছেলেটার কুণ্ডলিতে, এই ছেলেটার লগ্ন হচ্ছে মেষ, 2011 সালের চার্ট। 2011 মানে নবমে, মানে ধনু রাশিতে রাহু রয়েছে। ধনু রাশিতে রাহু আর শুক্র একদম ক্লোজ। ফলে এই ছেলেটার যত ট্যালেন্ট, যত প্রতিভা, যত কোয়ালিটি, সমস্ত ওই নারী সঙ্গ, নারীদের ছবি দেখা, এইসবের মধ্যে গেছে। এবং তার সঙ্গে আরো যা যা হয় এই 14 বছর বয়সে, সেগুলো সবকিছুতেই সে পারদর্শী। এবং তার ফলে এর পড়াশোনার জায়গাটা ভীষণ ভাবে ড্যামেজ হচ্ছে। ভেনাসের দিকটা একটু কালচে ছোপ লাগছে আমার। মেরাসের দিকটায় কালচে ছোপ আছে, সত্যিই আছে। হুম, আর একটা শিরা আছে, যে শিরাটা হচ্ছে গিয়ে এরকম জায়গাতে আছে, দেখা যাচ্ছে না শিরাটা, এরকম ভাবে একটা শিরা আছে। এটা কিন্তু রেখা নয়,
এটা হচ্ছে ব্লুইশ একটা শিলা। এবার বাচ্চাটার বাবা মা ভীষণ চিন্তিত যে কি হবে, কিভাবে কি করবে। সত্যিই দুশ্চিন্তার মধ্যে রয়েছে, এবং দুশ্চিন্তা মানে ভয়ঙ্কর দুশ্চিন্তার মধ্যে রয়েছে যে বাচ্চাটা আদৌ বড় হয়ে কি হবে, বা বাচ্চাটাকে কি করে কন্ট্রোল করা যেতে পারে। এরকম সিচুয়েশনের মধ্যে বাবা মা পড়ে রয়েছে। আর তার মধ্যে এ আর কি জিনিসপত্র নষ্ট করছে, কখনো কখনো বাড়ির টাকা পয়সা নিয়ে নিচ্ছে। তারপরে হচ্ছে গিয়ে দূরে গিয়ে প্রচুর খেয়ে দিয়ে চলে আসছে, ভয়ঙ্কর রকমের খেয়ে আসছে, খেয়ে দিয়ে অসুস্থ হয়ে পড়ছে। হুম। এবারের বাড়ির লোকরা প্রশ্ন করছে যে একে হোস্টেলে রাখবো, না হচ্ছে গিয়ে হোস্টেল থেকে নিয়ে চলে আসবো। দ্বিতীয় প্রশ্ন করছে এ কি বড় হয়ে মানুষ হবে, মানুষ মানে মোটামুটি মানুষের মতো মানুষ হবে। আর তৃতীয় প্রশ্ন করছে যে কোন রকম বড় ফাড়া বিপদ এই সমস্ত নেই তো। ফলে বুঝতেই পারছেন যে ফাড়া বিপদ যাই বলি না কেন সেগুলো রয়েছে। এটা হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে গিয়ে এবার এই প্রশ্নটার উত্তর আপনাদের জন্য সহজ, যেহেতু আপনারা আয়ুরেখা, মোটামুটি আয়ুরেখা বা অন্যান্য জায়গাগুলো স্টাডি করেছেন, যে এই ছেলেটার জন্য হস্টেল ভালো হবে না বাড়ি ভালো হবে। বা আর একটু স্পেসিফাই করে বললে এ কোথায় থাকবে, হস্টেলে থাকবে না বাড়িতে থাকবে? ঐশিকা বলো। সে তো মনে দেখে তো মনে হচ্ছে না যে হোস্টেলের দিকে যাবে, মানে আয়ুরেখাটা তো তাহলে চাঁদের দিকটা একটু মানে চন্দ্রের দিকে একটু বেঁকে যেত তাহলে। এটা তো মনে হচ্ছে সোজাসুজি নেমে গেছে। না, এর আয়ুরেখার অ্যাকচুয়াল ট্রেন্ড হচ্ছে এইদিকে। আয়ুরেখাটা যদি এইরকম ভাবে গিয়ে এইরকম ঘুরতো, এটাই ঘোরা উচিত ছিল, তাহলে এর বাড়িতে থাকার চেষ্টাটা বেশি হতো। কিন্তু এখানে আয়ুরেখাটা এইরকম ভাবে বেরিয়ে, আয়ুরেখাটা এরকম ভাবে বেরিয়ে এইদিকে একটুখানি টার্ন নিয়েছে ভেতরের দিকে। তার মানে হচ্ছে গিয়ে এ কিছুটা সময় বাইরে কাটাবে, এবং শেষ জীবনে এর ভেতরে মানে বাড়িতে চলে আসার সম্ভাবনা সেটা হচ্ছে বেশি। এবং তার জন্যই এ কিন্তু ওই নবোদয় বিদ্যালয়ে বাড়ির বাইরে থাকে। ছেলে পুরো বকে গেছে যাকে বলে সেটা হয়ে গেছে। এই একটা রয়েছে, এখানেই একটা রয়েছে। এই প্রথম রেখা যেটা করলাম এটা হচ্ছে অ্যাকচুয়াল গতি হওয়া উচিত ছিল। তো দ্বিতীয়টা হচ্ছে গিয়ে হ্যাঁ, এই যে সরে গেল, সরে গিয়ে চন্দ্রের দিকে চলে গেল, তে কিন্তু হ্যাঁ। চন্দ্রের দিকে যাওয়ার জন্য এই জায়গাটা তো সরতে হয়েছে তাকে। বুঝা গেল? এবার এইরকম আচ্ছা, গার্ডেন অফ আচ্ছা। ভেনাস, এইরকম সুন্দর শুক্র বন্ধনী, এই দুষ্প্রাপ্য শনি বন্ধনী, সেটা তো চরম দুষ্প্রাপ্য। আমি বহু জলতত্ত্বের হাত দেখেছি, আপনারাও দেখেছেন, কিন্তু সেই সমস্ত জলতত্ত্বের হাতের মধ্যে এই হাতটা বিরল থেকে বিরলতম। উম, হাত দিয়ে কারোর কোনো প্রশ্ন? আমি ওটা ওই লাস্টের ওইটার সাথেই গুলিয়ে ফেলেছিলাম যে ফার্স্টের যে লাইনটা এঁকেছিলেন ওইটাকে আমার মনে হয়েছিল আয়ুরেখার লাস্টের অংশটা। হ্যাঁ, ভালো করে দেখুন তাহলে বুঝতে পারবেন। উম, এবার এই টাইপের হাতে হাতগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এরা পেটের রুগী, ওবিএস, খালি পটি করতে ইচ্ছে করছে, বারবার পটি করতে যেতে হচ্ছে, এই ব্যাপারটা এদের মধ্যে থাকে।
এবং যেতেই হবে, কোনো নিস্তার নেই। তাই বাথরুম যাওয়ার ব্যাপারটা স্যার, যেটা বললেন, এটা কি জলতত্ত্ব বলে নাকি শুক্রবন্ধনী বলে নাকি শনিবন্ধনী বলে? না না, জলতত্ত্ব বলুন। জলতত্ত্ব আর এই টাইপের প্রচুর রেখাযুক্ত হাত, পাতলা প্রকৃতির হাত, এদের হচ্ছে কি পৌষ্টিকতন্ত্র দুর্বল। সেম কোশ্চেন আমারও ছিল, এটা করে দিল। এদের পৌষ্টিকতন্ত্র হচ্ছে দুর্বল। পৌষ্টিকতন্ত্র দুর্বল হওয়ার জন্য এদের হজমের সমস্যা, বারবার ওয়াশরুম যাওয়া, এটা এদেরকে করতে হবে। স্যার এর কি মণিবন্ধনীর ওখানে তিল ছিল? মানে ফার্স্টে মনে নিচের হলো দেখলাম। হ্যাঁ, নিচের দিকে। আচ্ছা আচ্ছা। নিচের দিকে তিল ছিল। স্যার এই ছেলেটা কি যখন এর বয়স 26-27 হবে তারপর থেকে কি এ ভালো হওয়া শুরু হবে? কারণ 25-26 পর্যন্ত এর হাতের যে রেখা আছে ওটা হালকা। এবার হচ্ছে কি এর এই মুহূর্তে রাহুর দশা চলছে। রাহুর দশা চলবে হচ্ছে 34 সাল পর্যন্ত। এবার অটোমেটিক্যালি 11 থেকে 34 মানে হচ্ছে 23 বছর। আশা করা যায় কিছুটা ভালো হতে পারে। কিন্তু এর যা অ্যাপিয়ারেন্স, এর যে অ্যাপ্রোচ আমি দেখলাম, তাতে আমার মনে হলো না ছেলেটা খুব একটা ভালো। বরঞ্চ ছেলেটা হচ্ছে গিয়ে একটু ওই বুদ্ধিমান, অপরাধ প্রবণ ব্যক্তি, তাই না? যে যে অপরাধ করছে কিন্তু সে জেনে বুঝে। তারপরে কিছু স্যাডিস্ট পার্টি হয়, যারা হচ্ছে এমন কোনো ইয়ে করে রয়েছে, মানুষকে টর্চার করে আনন্দ পাচ্ছে, বা ক্রিটিক্যাল মেন্টালিটির কিছু ক্রাইম ওরিয়েন্টেড পিপুল, সেই টাইপের কিছু হওয়ার প্রবণতা এখানে খুব বেশি। ছোট লাদেন আর কি। এক্স্যাক্টলি, এটা হচ্ছে বাবুল আদম। না, লাদেনের মধ্যে একটা এথিক্স ছিল, জানেন তো, যে আমি আমার জাতি, আমার দেশ, এইসবের প্রতি ইয়ে করবো। মানে এর ক্ষেত্রে ব্যাপারটা ওই রকম নয়। এ হচ্ছে গিয়ে ওই মহিলাদের সঙ্গে বা অপোজিট সেক্সুয়াল লোকের সঙ্গে কানেক্টেড হয়ে এ হচ্ছে ওই ঘোটালা পাকানো। স্যার আপনি মাঝে মাঝে বলেন না যে শুক্রস্থানে যে জাল তৈরি হয়, এটা কি সেই জাল নাকি? না, কোনোদিন ফেলে দেখা। এর এখানে যেটা রয়েছে, এইরকম আমার আপনার হাতেও আছে কম বেশি। তবে এর জালটা একটু বেশি, মানে একটু ঘন সন্নিবিষ্ট জাল, একটু বেশি জাল। তারপর স্যার হার্ট বললাম লাইনটা স্যার, একটু ভাঙা ভাঙা। বিশেষ করে বললাম এই স্যার, জালটাকে আমরা জাল হিসেবে নিতে পারি। 1 মিনিট, এই জালটাকে আমরা জাল হিসেবে নিতে পারি। আপনারা জায়গাটা বুঝে নিন, তারপর আমি রেখাগুলোকে তুলে দিচ্ছি। এবার জায়গাটাকে দেখুন, এই যে, এই জায়গাটা। পরিষ্কার হলো? হুম। এবার এই হাত সম্পর্কে কিছু বলার বা কোনো প্রশ্ন?
আচ্ছা স্যার, এই হাত দেখে কি বলা যেতে পারে বাবা মা এর গাইডেন্স এর অভাব হচ্ছে কিনা, মানে বাবা মা একে প্রপার গাইডেন্স দিতে পারছে কিনা? বায়ুরেখার সঙ্গে শিরোরেখা কতটা কানেক্টেড এই জায়গাটা আপনারা লক্ষ্য করুন। বায়ুরেখা এবং শিরোরেখার ঘনিষ্ঠতা হচ্ছে মোটামুটি বাবা মার প্রেম সংক্রান্ত আর কিছু তথ্য আমাদেরকে দেবে। এখানে আয়ুরেখা শিরোরেখার ওই প্রথম দিকটা তো প্রায় মিলেমিশে একাকার হয়ে গেছে। মিলেমিশে একরকম হয়ে গেছে, ফলে বাবা মার অ্যাটাচমেন্ট খুব বেশি। আচ্ছা, তাহলে স্যার এখানে স্বভাবত একটা প্রশ্ন আসতে পারে, যদি বাবা মায়ের অ্যাটাচমেন্ট যদি বেশি হয়, মানে ইনভলভমেন্ট যদি বেশি হয়, তাহলে বাচ্চাটা বকে যাচ্ছে কি করে? তাহলে নারী বাচ্চাটা সঙ্গ বুঝে করে কি যাচ্ছে করে? হচ্ছে গিয়ে যে ওর যে ইন্ট্রিনসিক প্রপার্টি ভেতর থেকে হচ্ছে টেস্টোস্টেরন দিচ্ছে ওকে। আচ্ছা। এইখানে ওর ওর বা ওর মা বাবার কিছু করার নেই। মোবাইল নিয়ে ওয়াশরুমে চলে যাচ্ছে, আর বেরোচ্ছে না। বুঝতে পেরেছি। আর যখন সেই মোবাইলে ওর যে অ্যাকাউন্ট আরেক জায়গায় খোলা আছে, সেখানে যখন দেখা হচ্ছে, সেখানে দেখে বোঝা যাচ্ছে যে ও কিছু একটা কুকাজ করে এসছে। ফলে ওকে আর কি প্রোটেক্ট করা যাচ্ছে না এখান থেকে। ওকে খুবই জিজ্ঞেস করলেও গন্ডগোল। বলছে আমি করিনি। আর বাচ্চা ছেলে কি বা বলবে? ওটাই ওর বলার উচিত যে আমি করিনি। এবার এই দশার ইয়েতে রাহুর দশা, রাহু শুক্র কানেক্টেড হয়ে আছে, তো ফলে এখন আর কি কন্ট্রোল করা যাচ্ছে না। নবম ভাব, মানে তার যে সোর্স, হাউস অফ অরিজিন, সেই জায়গাটাই ড্যামেজ হয়ে বসে আছে। ফলে সেইখান থেকে যে তাকে বুস্ট আপ দেওয়া হবে বা তাকে সে কিছু ভালো কিছু করবে, সেটা আর করে উঠছে না। স্যার নবম ভাবে রাহু বলেছিলেন, আর কি বলেছিলেন কোন একটা প্ল্যানেট? হুম। রাহু ছাড়া আর কি আছে নবম ভাবে বলেছিলেন স্যার? শুক্র। শুক্র। তাহলে তোর বাবাও তো কম বেশি ওরকমই ছিল, মানে যদি বিচার করি। সে তো আমি আর বলতে পারছি না। তা ঠিকই আছে, ট্র্যাডিশন বজায় রাখছে তাহলে। এখন তো খুবই ঠিকঠাক। এবার মিথুন লগ্ন, না মেষ লগ্ন, মেষ লগ্ন, মেষ লগ্নে নবমে রাহু শুক্র, আর দশমে রবি মঙ্গল, বৃহস্পতি, না বৃহস্পতি দ্বাদশে, রবি মঙ্গল, এই সমস্ত সব হচ্ছে গিয়ে দশমে বসে আছে। ফলে দশমে মঙ্গল তুঙ্গ হয়ে আছে, এতে ওরা ওরা বাচ্চার একটা ভালো চাকরি হওয়া উচিত। ভালো চাকরি হতে গেলে একটা ভালো এডুকেশন হওয়া উচিত। কিন্তু ছেলের এখন যে কন্ডিশন, কঠিন সমস্যায় রয়েছে ছেলে। স্যার কন্ট্রোলে কিভাবে আসবে? এটা তো মুশকিল। আমি তো চাকরি হওয়ার জন্য কোনো উন্নতি রেখা বা কিছু দেখতেও পারি। স্যার এটা কথার কথা জিজ্ঞাসা করছি, এই দশমে আপনার যে মঙ্গল বসে আছে, তো এই মঙ্গলটা মানে মানে প্রচন্ড আপনার পাওয়ারফুল হয়ে গিয়ে কিছু সমস্যা হচ্ছে না এই বাচ্চার ক্ষেত্রে? সমস্যা তো কারণ হচ্ছেই, বাচ্চা তো কারোর কথা শুনবে না।
না, অ্যাকচুয়ালি ও নিজেকে নিজে এক্সস্ট করছে না, সে কারণে বলছি, মানে এক্সট্রা পাওয়ার গেইন হচ্ছে সেই কারণে বলছি, ও ডিসচার্জ করছে সে কারণে বলছি আর কি। হুম হুম হুম, হতেই পারে। হতেই পারে এটা। স্যার এই রাহুর যে দশা চলছে, হাতে কি করে প্রমিসড হবে? মানে রাহুর দশা, সেটা তুই আমি হাত দেখে বলতে পারবো, জেনারেলি মুশকিল আছে। কিন্তু টাইমটা যে খারাপ চলছে, সেটা হচ্ছে ওই হাতের ভেইনস, হাতের নমনীয়তা, এইগুলো দেখে একটা আইডিয়া করতে পারবে। যেমন এই হাত দেখে যদি আমাকে লগ্ন বা রাশি বলতে বলা হয়, আমরা ব্যর্থ হব। কারণ এর লগ্ন বা রাশি দুটোর মধ্যে এক জলতত্ত্ব তো যাচ্ছেই, কিন্তু কোনোটাই জলতত্ত্ব যাচ্ছে না। চন্দ্র মঙ্গলের সাথে কানেক্টেড হয়ে মকর রাশিতে রয়েছে। তাহলে মেষ লগ্ন আর মকর রাশি, আর এটা হাত নয়, মকর রাশি হাত ডিফারেন্ট। স্যার এই ছেলেটার যেহেতু দ্বাদশে বৃহস্পতি আছে, বৃহস্পতি তো পঞ্চম দৃষ্টি চতুর্থে আছে, যদি বৃহস্পতিকে সাপোর্ট দেওয়া হয় তাহলে মনের দিক থেকে কি সে একটু সচেতন হবে? আর এর আমি নবম সেটাই করলাম, আমি তো বৃহস্পতিকে একটা পাওয়ার দিয়ে দিলাম। বললাম যে আপনি একটা ইমিডিয়েটলি পোখরাজ পড়ানোর ব্যবস্থা করুন, যেহেতু 14 বছর বয়স, পড়ানো যাবে। তো সেই হিসেব করে আপনি একটা পড়ানোর ব্যবস্থা করুন। এটা আমি বলেছি কম দামি পোখরাজ কিনবেন, কিন্তু প্রকাণ্ড সাইজ কিনবেন। মানে মোটামুটি 10 লতি পোখরাজ ইউজ করুন। আর থাইল্যান্ডের, কারণ শ্রীলঙ্কার পোখরাজ 10 লতি কিনতে গেলে মোটামুটি লাখ 4 টাকা দাম হবে। থাইল্যান্ডের পোখরাজ ইউজ করুন, তাতে আপনি রেজাল্ট পাবেন। স্যার ওই পঞ্চম দৃষ্টি চতুর্থ ভাবে আর নবম দৃষ্টি অষ্টম ভাবে, তাহলে চতুর্থ আর অষ্টম এই দুটো কন্ট্রোলে আসবে, তাই না স্যার? একদম। এবং বৃষ্টি যা অবস্থাই হোক না কেন, এই ধরনের বিষয়ে দেবগুরু বৃহস্পতিকে পাওয়ার দেওয়া ছাড়া কিছু করার নেই। এবার যেহেতু রাশিটি এবং দশমে বুধ আছে, তার জন্য আমি একটা ছোট পান্নাও সাজেস্ট করেছি। স্যার আপনি বললেন এই জাতকের জল তত্ত্বের হাত এবং দেখতে পাওয়া যাচ্ছে জল তত্ত্বের হাত, কিন্তু স্যার এর ওই শুক্র বন্ধনী, শনি বন্ধনী আর শুক্রের ক্ষেত্র ছাড়া কোথাও তো আর এক্সট্রা কোনো রেখা দেখতে পাওয়া যাচ্ছে না স্যার। রেখা তো আছে। এবার বোঝা যাচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ। রাহু ক্ষেত্রে কিছু বোঝা যাচ্ছে। রাহু ক্ষেত্রে রেখা, এখানে প্রচুর রেখা। আমি রেখাগুলোকে দেখি দেখি। স্যার এই যে রেখাগুলো আপনি আঁকছেন ওর হাতে রয়েছে, তো এগুলোর কোনো মানে হয় না? হ্যাঁ হয়তো। প্রথম হচ্ছে গিয়ে শিরোরেখাটা দুটো খণ্ড হয়েছে, খণ্ড হয়ে এদিকে একটা গেছে, এখানে আর একটা বেরোচ্ছে। দ্বিতীয় হচ্ছে গিয়ে এখানে প্রচুর কাটাকুটি কাটাকুটি রেখা উঠেছে। এই কাটাকুটি গুলোকে কি প্রতিবন্ধক রেখা হিসেবে ট্রিট করবো কি? যদি কাটাকুটি রেখাগুলো এই রেখাকে এইভাবে ছেদ করে, তাহলে সেটা হচ্ছে প্রতিবন্ধক রেখা। যদি এখান থেকে কোনো রেখা নিচের দিকে বেরিয়ে যায় বা এদিকে যায়, তাহলে সেটা প্রতিবন্ধক রেখা হিসেবে ট্রিটেড হয়। এবারে কোনো একটা বিশেষ বিষয়ে প্রতিবন্ধক রেখা, সেই বিষয় অন্য কোনো বিষয়ে কিন্তু ভীষণ ফলদায়ী রেখা হয়ে উঠতে পারে। যেমন ধরুন এই বাচ্চা এখন পড়াশোনা করতে চাইছে না, প্রেম করতে চাইছে। তাহলে এই এই যে এই প্রেমের রেখা যেগুলো আমরা পাচ্ছি,
হুম যেমন ধরুন একটা রেখা বা একটা ঘটনা, সেটা হচ্ছে এডুকেশনের ক্ষেত্রে ভীষণ পজিটিভ, কিন্তু এডুকেশনে যেই মাত্র সে ভালো হয়ে গেল, সঙ্গে সঙ্গে সে আর রিলেশনশিপটাকে গুরুত্ব দিচ্ছে না। হুম বিষয়টা হচ্ছে এরকম, যে একটা প্রেক্ষিতে দেখলে পরে বিষয়ে গত গুরুত্বের ঘাটতি, সমস্যা, এই সমস্ত দেখতে পাওয়া যায়। কিন্তু যখন তোমাদের বিষয়ের সংখ্যা অনেক হবে, যে এই মানুষটাই হচ্ছে কি ব্যবসাও করছে, এই মানুষটা চাকরিও করছে, যে যোগটা চাকরির ক্ষেত্রে ডিস্টার্ব, ধরুন নবম ভাবে দশমপতি বসে আছে, খুব ভালো করে শুনবে, নবম ভাবে দশমপতি বসে আছে, নবম ভাবে দশমপতি বসে আছে, তাহলে এই হুম ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে কিন্তু এই নবম ভাবস্থ দশমপতি অ্যাজ এ ডিনায়াল অ্যাক্ট করবে। দশের বারোশের জন্য। দশের দ্বাদশে নবমপতি, হুম এবার সেই দশের। দশম দশমপতি, সেই দশমপতি সে যদি হচ্ছে কি এখানে অষ্টমে বসে থাকে, অষ্টম ঘরটা তো খারাপ, সে এখানে কিছুটা পজিটিভিটি দেবে। কিরকম পজিটিভিটি দেবে? ধরুন রিলেশনশিপ খারাপ, অফিসে বসের সঙ্গে বা যার সঙ্গে রয়েছেন তাদের সঙ্গে সম্পর্কগুলো সবই খারাপ, কিন্তু তার মধ্যেও মানিয়ে গুছিয়ে নিয়ে দিব্যি রয়েছেন। জব স্যাটিসফ্যাকশনের অভাব, টাকা বাড়ানো হচ্ছে না। পরিষ্কার হলো? হ্যাঁ স্যার। হাত ধোয়ার সময় হাত আর চার্ট, এই দুটো বিষয় কিন্তু দেখতে হবে। এবং আমি তো সাধারণত হাত দেখি না, তো দেখে আমি অবাক হয়ে গেছি, এরকম শুক্রবন্ধনী। দেখেই ওর মাকে বললাম, এর কি কোনো গন্ডগোল আছে? বলছে বলবেন না, এর 5 বছর বয়স থেকে গন্ডগোল। হ্যাঁ, 5 বছর। 5 বছর বয়স থেকে এর বিপরীত লিঙ্গের প্রতি আসক্তি। এ তো ভয়ানক ব্যাপার স্যার। হ্যাঁ, এবং এর পাঁচ মাকে বছরে তো ওটা- একটা জিনিস বললাম, যে আপনি লক্ষ্য করবেন এ হচ্ছে কি আপনাকে, যে মায়ের কাছে তো ছেলে যাবেই, আপনার কাছে যে ইয়ে করে, আপনার কাছে যখন যায়, তখন কিন্তু সেই যাওয়াটা যেন অ্যাবনর্মাল। মানে যেভাবে মাকে আদর করবে, মাকে জড়িয়ে ধরবে, তার মধ্যে একটু যেন অ্যাবনর্মালিটি রয়েছে। আপনি বলে স্যার একটু না, অনেকটা অ্যাবনর্মাল। আর সকালবেলা ঘুম ভাঙার পরে একে আর রাখা যাবে না, এই বাথরুমে চলে যাবে। এবং অবশ্যই অবশ্যই ভাই মোবাইলকে নিয়ে, মানে একা যেতে পারো। তো এই হাতে যদি এরকম রেখা না থাকতো, তাহলে তার ইম্প্যাক্টটা হয়তো একটু কম হতো। এই হাতটা যদি অগ্নিতত্ত্ব প্রকৃতির হাত হতো, তাহলে এর রিজিডিটি, এর হার্ডনেস, এর কি বলবো স্টিফনেস, সেই ব্যাপারটা অনেক বেশি হতো। তখন হচ্ছে গিয়ে এই ব্যাপারগুলোর দ্বারা বা হরমোনাল সেক্রেশন, হরমোনাল ইমব্যালেন্স ইত্যাদির দ্বারা তোরা প্রভাবিত হতো না। তাই বলো আপনারা সবাই কাউন্সিলিং করা, তারা বলছে কাউন্সিলিং করাবো কি না কি বলবে। বুঝুন এবার। আচ্ছা, আর কারোর কোনো প্রশ্ন এই হাতটা নিয়ে? তার ব্ল্যাকিশ হাত হলে কি শনি প্রকৃতির হাত নির্দেশ করবে? কি সাত হলে পরে শনি প্রকৃতির হাত? অবশ্যই শনি প্রকৃতির।
তবে কখনো কখনো এখানে কেতুও চলে আসে। আচ্ছা। আর কোনো মাউন্টে যদি অসংখ্য রেখা থাকে সেই মাউন্টটাকে মানে ডেস্ট্রয় বা খারাপ অবস্থাকে নির্দেশ করে? সব সময় নয়, তাও একটু দেখে নেবেন সিচুয়েশন, যে রেখাগুলো কিরকম ভাবে বাউন্ডটাকে ডিস্টার্ব করেছে। যদি ক্রস থাকে, যদি বৃত্ত চিহ্ন থাকে, তাহলে মাউন্টেনের ক্ষমতা নষ্ট হবে। আর কেতুর অবস্থানটা এক্সাক্ট কোন জায়গাটায় স্যার? কেতুর অবস্থান, কেতু বিষয়টা হচ্ছে কি আমাদের সাবকনশিয়াস মাইন্ড। তো এই কেতুর অবস্থানটাকে যেটা বলা হয়েছে, সেটা হচ্ছে এই চন্দ্রের উন্মুক্ত মন, তারপরে এর ভেতরের অংশটা সেটা হচ্ছে অন্তর্মন। এখানেও কিন্তু তিনটে ভাগ আছে, এটা হচ্ছে কনসিয়াস, সাবকনসিয়াস, আনকনসিয়াস। আর কেতু মূলত কিন্তু এই জায়গাটাকে আবার বলা হচ্ছে প্লেন অফ মার্স, মঙ্গলের তল। স্যার বুড়ো আঙুলটা কি এটা অনেকটা হাত মানে থ্যাবড়ানো মার্কা মানে ওই জেদি হলে যেমন হয়? এর থ্যাপড়ানো বুড়ো আঙ্গুল বলা যাবে না। উম, থ্যাপড়ানো, স্প্যাচুলেটেড, চামচের মতো কোনোটাই একে বলা যায় না। আচ্ছা স্যার, এই কোড়ে আঙুলটা যে মধ্যিখানটা সরু হয়ে গেছে, এটা নিয়ে কিছু যদি বলেন। মানে সেরকম সরু নয়, প্রমিনেন্ট কিছু। বুড়ো আঙ্গুলটা একটু, এখানে একটা জিনিস বলা যেতে পারে, বুড়ো আঙ্গুলটা বাঁকা হওয়ার জন্য এর হচ্ছে কি বুধটা দুর্বল হচ্ছে। আচ্ছা স্যার। এটা আপনারা বলতেই পারেন, যে যেহেতু কোড়া আঙ্গুলটা বাঁকা, তার কারণে কিন্তু বুধের জায়গাটা ডিস্টার্ব। স্যার বুধের রেখার নিচে দুটো লাইন থাকলে কি দুটো বিয়ে নির্দেশ করে, এরকম কোনো বিষয় আছে? সব সময় না, কিন্তু রিলেশনশিপ আসতে পারে, আর এখনকার দিনে তো অবশ্যই আসতে পারে। তাহলে স্যার কেতুর অবস্থানটা এক্সাক্ট কোথায় হলো? অনেকটা জায়গা হলো তো, এক্সাক্ট কোন জায়গাটাকে দেখবো? পুরো একটা জায়গাতে তো নয়, একটুখানি বেশি জায়গা। কেতুর জায়গা হচ্ছে করতলটা। হাতের রেখার শেষে যদি একটু মানে প্রজাপতির মতো চিহ্ন থাকে একদম মানে সেখানে ওটা কি নির্দেশ করে? হ্যাঁ একদম শেষটা একদম আরো 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 উপরের দিকে, এখানে না স্যার? এই জায়গাটাকে আপনি কেতু শোলের চিন্তা করতে পারেন। আচ্ছা 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 স্যার। স্যার এই হাতে যে মণিবন্ধের নিচে তিল আছে এটা কোনো নির্দেশ করবে কোনো কিছু? এই এই তিলটা হচ্ছে কি স্বাস্থ্য সমস্যা হবে। আর এই মণিবন্ধে তিল, এরকম জায়গায় তিল, বা এই জোরে তিল, এটা হচ্ছে কি বাড়ির স্বার্থ সম্পত্তি এগুলো নষ্ট করার চিহ্ন। এর পক্ষে ওই বাড়ির জিনিসপত্র, টাকা পয়সা ইত্যাদি ইত্যাদি এটা নষ্ট করার একটা টেন্ডেন্সি দেখতে পাওয়া যায়। ওকে। আয়ু রেখার শেষে মণিবন্ধের ঠিক উপরে ওই জায়গাটা যদি একটা প্রজাপতির মতো চিহ্ন থাকে, ওটা কি হয়? হ্যাঁ এই জায়গাটা ঠিক স্যার, এই জায়গাটায় প্রজাপতির মতো একটা চিহ্ন। এরকম কি? হ্যাঁ স্যার একদম হ্যাঁ স্যার একদম এরকম। এবার যদি বৃত্তি সবকিছু দশা দশা ঠিক থাকে, তাহলে এগুলো বিশাল আধ্যাত্মিক ক্ষমতা প্রাপ্তির চিহ্ন। এটা বিরাট টাকা পয়সা, বিরাট কিছু একটা হয়ে গেল একটু বেশি বয়সে। আচ্ছা আচ্ছা, মানে ভালো পজিটিভ সাইন তাই তো স্যার? এটা পজিটিভ। আপনারা একটুখানি দেখে নেবেন ব্যাপারটা যদি এরকম হয়। ধরুন এইখান থেকে রেখা একটা এসছে, এখান থেকে একটা রেখা কাট করেছে, আবার এখানে এখান থেকে এরকম আছে, এগুলো ভালো চিহ্ন না। কিন্তু যদি প্রজাপতি টাইপেরই চিহ্নটা থাকে, তাহলে সেটা ভালো চিহ্ন হিসেবে ট্রিট করা হবে। স্যার ছবিটা কি পাঠাবো? পাঠাতে পারেন। তো স্যার বলছি,
যদি শিরোরেখার একদম শেষ প্রান্তে ঠিক একটু সামান্য উপরের দিকে যদি কারোর জব সাইন হয়, তো সেটা কি মঙ্গলের ক্ষেত্র ধরবো না চন্দ্রের প্রথম ইয়েটাকে ধরবো? তো ওটা কোন মানে কি, ওটা কোন ক্ষেত্র ধরবো স্যার ওটা? কোন জায়গাটা? শিরোরেখার শেষ প্রান্তে মানে এন্ড পার্টে আর কি, মানে উচ্চ মঙ্গলের ওই জায়গার আশপাশই, কিন্তু শিরোরেখা ঘেঁষে, মানে শিরোরেখাকে নিয়ে জব সাইন তৈরি করেছে দেখেছি। বোঝাতে পারলাম কি স্যার? হ্যাঁ, তো ওটা মানে কোন ক্ষেত্রে মানে ড্যামেজ করছে বা কোনটা কমজোরি হচ্ছে, শিরোরেখা না উচ্চ মঙ্গল না চন্দ্রটা, মানে কোনটা ডিস্টার্ব হচ্ছে স্যার ওটা? ওটা মেইনলি হচ্ছে গিয়ে এই মঙ্গলের উচ্চক্ষেত্রটাই ডিস্টার্ব হচ্ছে। কিন্তু স্যার মধ্যিখান বরাবর তো হয়নি, মানে শিরোরেখা আর হৃদয় রেখার মধ্যিখান বরাবর যেটা আপনি দেখিয়েছিলেন না, ওই উচ্চ মঙ্গলের স্থান, কিন্তু ওই বরাবর তো হয়নি, তাই জিজ্ঞাসা করছিলাম। নিচে হয়েছে, মানে শিরোরেখার নিচের দিকে। না, শিরোরেখার উপরের দিকেই শিরোরেখাটাকে নিয়ে হয়েছে। মানে শিরোরেখাটাকে যদি ধরুন একটু সামান্য কার্ভ করে একটু উচ্চ মঙ্গলের দিকে আনেন, ওই রকম হচ্ছে ব্যাপারটা। আচ্ছা, তাহলে একটু জেদি টাইপের হবে, একটু উগ্র, কখনো কখনো খুব ট্যালেন্টেড হয়ে যায় এরা। তবে সাকসেস রেট কিন্তু কমবে, কখনো কখনো নিজের জেদের জন্য কিছু কিছু সুযোগ থেকে হাতছাড়া করে ফেলবে। আচ্ছা, আর যদি শিরোরেখার শেষের দিকে গিয়ে জব সাইন হয়, তাহলে সেটা কি ইন্ডিকেট করে স্যার? মানে আমি বলতে চাই কোন ক্ষেত্রটাকে ড্যামেজ করছে সেটা বুঝতে পারছি না। এটা হচ্ছে কি ক্ষেত্রকে নয়, এটা হচ্ছে শিরোরেখাটাকে ড্যামেজ করবে। শিরোরেখার যদি একদম শেষের দিকে জব চিহ্ন হয় তাহলে মানসিক সমস্যা, ওটা কি বলে, এপিলেপসি, এই টাইপের ইস্যু দিতে থাকে। আর যদি ওখানে বুধ ক্ষেত্রটা দুর্বল হয় তাহলে এখানে কিন্তু এপিলেপসির চান্সেস বাড়ে। আচ্ছা, বুঝতে এপিলেপসি হতে পেরেছি পারে, স্যার। অন্য কোনো ব্রেন নার্ভ ওরিয়েন্টেড ইস্যু হতে পারে। ঠিক আছে স্যার। এই শিরোরেখার যে বয়সটা দেখাবে সেই বয়সটা থেকে ওই প্রবলেমটা হবে কি? হ্যাঁ, এবং এখানে যদি আমরা রোগের বিচার করি, রোগের সঙ্গে কিন্তু ডিরেক্টলি আয়ুরেখাটা কানেক্টেড। আচ্ছা স্যার, আর একটা আমি এক ভদ্রমহিলার হাত দেখেছিলাম, দেখেছি যে রাহু ক্ষেত্রে তিল, কিন্তু তার রাহু খুব পজিটিভ চার্টের মধ্যে, এবং উচ্চস্থও রয়েছে এবং সে ভালো কম্বিনেশনও করেছে, এটা কি করে সম্ভব স্যার? এটা তো হতেই পারে। রাহু ক্ষেত্রে তিল মানে হচ্ছে রাহুর নেগেটিভিটি বেশি। এবার দেখতে হবে রাহু তাকে ডিস্টার্ব করেছে না রাহু তাকে চাকি রেখেছে। না, চার্টে পজিটিভ, ভালো কম্বিনেশন করেছে, ভালো ফল দিচ্ছে, কিন্তু হাতে তিল, একটা হাতে তিল রয়েছে বললেন। যদিও রাহুর দশা সে তার আসেনি এখনো। সে আসলে পরে বুঝতে পারবে। তার হাতের ছবিটা পাঠিয়েছি স্যার গ্রুপে। বাড়িতে না। হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়েছি, আমি এটা পারি না। খুব বাইক চালান নাকি? হ্যাঁ স্যার। এই যে নিচের দিকেরটা বলছেন? না না, এটা না, আমার হাতে ছবিটা বললাম যে ওই যে প্রজাপতির চিহ্ন একটা পাঠিয়েছি, আমি আমি পাঠিয়েছি। দিচ্ছি। এটা, হ্যাঁ স্যার, এটা, হ্যাঁ হ্যাঁ, এটা 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 এটা। এই যে এখানে যেটা হয়েছে, হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ। এটা, হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
এটা বেসিক্যালি আপনার আয়ুরেখাতে হয়নি, এটা আয়ুরেখা থেকে সরে এসে হয়েছে। আচ্ছা। আপনার এখন এজ কত? 46। আচ্ছা, তো এইখান থেকে কিছু রেখা নিচের দিকে নেমেছে, ঠিক আছে? এবার এই রেখাটার সঙ্গে একটা ছোট্ট জব চিহ্ন তৈরি হচ্ছে, এইগুলোকে একটুখানি ইয়ে করে নিতে হবে। এইখানেও একটা জব চিহ্ন রয়েছে। এবার এই যেটা বলছেন এই চিহ্নটা, এটা কিন্তু ফিনান্সিয়াল গ্রোথ দেবে, কিন্তু তার আগে শরীরটাও একটু ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা তীব্রভাবে রয়েছে। এখানে কিন্তু শরীরটাও একটু খারাপ হতে পারে। পজিটিভ কিছু নেই স্যার তাহলে এটা? এইটা পয়সা দিতে পারে, এটা হট করে বেশ কিছু পয়সা বা কিছু স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট সেগুলো দিতে পারে। এই হাতটার সৌরভ বাবু রেখা ঠিক। অনেক বলুন কি বলছেন? এই হাতটার কি আয়ু রেখা ঠিক আছে স্যার? আয়ুরেখা ঠিক আছে, আর এইখানে এসে আপনি ভাববেন যে আয়ুরেখাটা হয়তো কমে গেছে, এই জায়গাটাতে এসে মনে হচ্ছে যে আয়ুরেখাটা যেন কমেছে, মানে ওটা কমেনি, ঠিক আছে, এটা সাফিসিয়েন্ট টাইম। এবার আপনার হাতটার মধ্যে একটা অদ্ভুত ব্যাপার আছে, সেটা হচ্ছে এই জায়গাটাতে একটা শেড তৈরি হয়েছে, এই জায়গাটা এখান থেকে মণিবন্ধনে এসছে এখানে, কিন্তু হাতের এই স্পেসটা অনেকটা লম্বা হয়েছে। এটা একটা ইনকমন ব্যাপার। আর হাতের স্যার অন্য অন্য জায়গাগুলো স্যার? অন্য জায়গাগুলো ঠিকঠাক রয়েছে, খারাপ নয়। স্পিরিচুয়ালিজম রয়েছে, পরিশ্রম করার ইচ্ছায় বদনামটাও রয়েছে। অ্যাস্ট্রোলজিতে স্যার হবে? এস্ট্রোলজিটা হবে, কারণ আপনার চাঁদের জায়গাটা খুব ইউনিক, বেশ চওড়া বলিষ্ঠ চাঁদের জায়গা। তবে এইরকম হাতের ছবি, এটা হচ্ছে গ্রহণযোগ্য নয়। হাতের ছবি আমি যেটা একে দেখিয়েছি, সেটা হচ্ছে আপনাকে দিতে হবে। এই দেখুন, এই হচ্ছে হাতের ছবি। আমি পুরোটা দেখতে পাচ্ছি। এবার আপনার হাতের ক্ষেত্রে যেটা আমার দেখে মনে হলো, সেটা হচ্ছে এই জায়গাটা, এই জায়গাটা একটু বেড়ে আছে, এইরকম, তাই কি? ছবি পাঠানোর চেষ্টা করছে। হ্যাঁ, স্যার একটা কথা জানবো, যেটা হচ্ছে কি ওনার অ্যাস্ট্রোলজি হবে সেটা আপনি বললেন ঠিক আছে, কিন্তু ওনার বেসিক্যালি ধৈর্য খুব কম দেখতে পাচ্ছি। তো সেক্ষেত্রে যদি একটু হাত দেখে যদি কিছু বলেন। স্যার এই দেখুন, আবার পাঠিয়েছি স্যার, একটু দেখবেন স্যার আরেকটা ভালো ছবি। ব্যাস। এই হচ্ছে, তাহলে এখানে হচ্ছে গিয়ে দুটো দিক, এই দিকটা একটা পরিষ্কার ছবি পাঠিয়েছি স্যার। এই যে এটা পরিষ্কার আছে তো, আর একটা দেখবো। স্যার, হ্যাঁ, ঠিক। ধৈর্য কম কি করে বুঝলেন? এটা- আচ্ছা, ধৈর্য কম কি করে বুঝতে পারলেন? একদম এত স্যার ব্যাক টু ধৈর্য, ব্যাক প্রশ্ন, ধৈর্য কম ব্যাক টু স্যার। ব্যাক প্রশ্ন করছে, হ্যাঁ। স্যার ব্যাক একদম টু ঠিক ব্যাক বলেছেন। প্রশ্ন করছেন। হ্যাঁ কেন, ওটা সবাই বলতে পারবে। আপনার ধৈর্য না, কম সবাই বলতে পারবে, খুব প্রশ্ন করছেন আপনি। এবার এখানে দেখুন, এই যে চাঁদের জায়গাটা, এই রাউন্ডটা নেমেছে নিচের দিকে, এই জায়গাটা কিন্তু উপরের দিকে উঠেছে, বুঝা গেল? এই দুটোর মধ্যে কিন্তু সিমেট্রি নেই এই জায়গাটার উপরে। এটা হচ্ছে ধৈর্য কম হওয়ার একটা বড় জায়গা। 2 নম্বর যে জায়গাটা ধৈর্য দেবে, যে সে হচ্ছে শনিদেব। মানে এই ক্ষেত্রটাকে যদি আমরা দেখি, এই এই যে জায়গাটা, এই জায়গাটা ওনার ক্ষেত্রে কম,
এইখানে হৃদয় রেখা উপরের দিকে উঠে যাওয়ার জন্য শনি ক্ষেত্র আরো ছোট হয়েছে, তার জন্য ধৈর্যটা কমেছে। 2 নম্বর। 3 নম্বর পয়েন্ট হচ্ছে শিরোরেখা এই এসে আমাদের একটু নিচের দিকে নামা উচিত, তো শিরোরেখাটা সেরকম নামেনি, না নেবে শিরোরেখাটা স্ট্রেট গেছে। এবার স্ট্রেট যাওয়ার জন্য এটা অ্যাকচুয়ালি ধৈর্য কম হয়, এটা হচ্ছে নিজেকে প্রতিষ্ঠিত করবার একটা চেষ্টা। দেখো আমি কিন্তু আছি, এটা কিন্তু মাথায় রেখো। এই ব্যাপারটা কিন্তু হচ্ছে গিয়ে দেখতে পাওয়া যায়। অপেক্ষা করা ওনার জন্য একটু কঠিন হয়ে দাঁড়ায়। মোটামুটি বোঝা গেল। হ্যাঁ স্যার, বোঝা গেল। হ্যাঁ স্যার। আর এই হাতটাতে যেটা আমাদের, এই হাতটাতে যেটা, এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে রাউন্ড হওয়ার কথা। তো সেই সেই এই হাতটার শেপটা যে খুব ভালো এটা আমি বলবো না। এটা হচ্ছে একটু লম্বাটে গড়নের হাত। রাউন্ড আছে, তুলতে একটু অসুবিধা হয়েছে, একটু রাউন্ড আছে, এতটা এরকম না। একটু রাউন্ড আছে। হ্যাঁ, হাতের দিকটা এরকম বেশ গোল টাইপের হবে, আর এইটাও এই জায়গাটা এরকম বেশ গোল টাইপের হবে, তবে হচ্ছে একটা জবরদস্ত হাত। তো নিশ্চয়ই রাউন্ড থাকবে, না হলে সাকসেস ডিলেইড হবে। আহ, তবে এই হাতটা দেখে যেটা লাগছে যে এটা টেকনিক্যাল লোক, কিন্তু পড়াশোনাটা আর্টস ওরিয়েন্টেড হওয়ার চান্সেস বেশি। বাট জিওগ্রাফি স্যার, জিওগ্রাফি। টেকনিক্যাল নলেজ, ইঞ্জিনিয়ারিং নলেজ, এগুলো এই ধরনের হাতে বেশি থাকে। আমি হাই স্কুলের টিচার স্যার, টেকনিক্যাল কোনো না, দিকে নেই। আমি না, যেমন জিওগ্রাফি ধরুন টিচার। কোনো একটা জিনিস খারাপ হলো, তো সেটা একটু সারিয়ে নিলেন, বুঝে গেলেন ব্যাপারটা। এই এই সমস্ত ব্যাপারগুলো কি হয়। হয়। আর একটা জিনিস বলুন, সেটা হচ্ছে পরিবারের কারণে ছোটবেলায়, ছোটবেলায় মানে মোটামুটি ধরুন 15 থেকে 25 এরকম টাইমে কি ফ্যামিলি ওরিয়েন্টেড কোনো ডিস্টারবেন্স ফেস করতে হয়েছিল? ক্লাস 4-এ আমার বাবা মারা গেছে। এই চিহ্নটা একটু দেখে নিন। ক্লাস এই 4-এ আমার বাবা মারা গেছে। হুম। এই যে চিহ্নটা, এটা একটু দেখে নিন। এবার আমি মুছে দিই, এবার দেখুন। এই যে শিরোরেখা এসে এখানে থামলো, এখান থেকে একটা রেখা এসে এই নামলো, তারপর আবার শিরোরেখা চলল। ঠিক আছে, হ্যাঁ স্যার। আজকে আমাদের এই পর্যন্তই থাক। এবার জটিল না স্যার, পড়া, একটা কোশ্চেন, লাস্ট কোশ্চেন করি স্যার। এই হাটটা ওভারঅল কেমন? এটা তো ভালো। ভালো, ঠিক আছে, থ্যাংক ইউ। গুড নাইট। ব্যাপারটা হচ্ছে গিয়ে এই এই ধরনের যে হাতগুলি, এগুলো হচ্ছে গিয়ে একটা বিশেষ ধরনের মেন্টালিটিকে নির্দেশ করে। এরা সবসময় একটা হেলদি অ্যাটমসফিয়ার চায়, আশেপাশে উৎপাত করলে প্রচন্ড মাথা গরম হয়ে যায়। অসাধারণ, অসাধারণ, থ্যাংক ইউ স্যার। একদম এবং ঠিক বলেছেন। হ্যাঁ, এবার একটু হচ্ছে কি আপনাকে একটু কেয়ার করছে, একটু যত্ন করছে, বলছে সৌরভ ভালো, সৌরভ ভালো, সৌরভ আসলে হ্যাঁ, সব হয়ে যায়, সৌরভ শেভ করে দেবে। স্কুলেও তাই হয় স্যার। স্যার তোমার এনার কি কিন্তু বৃষ্টি 29 পাওনা বছর, হয়ে গেছে। স্যার এনার কি 29 বছর বয়সে চাকরি হয়েছিল? 24 বছর বয়সে চাকরি হয়েছে। আমি যখন MA পার্ট অনের স্টুডেন্ট, তখন চাকরি পেয়েছি 2004 সালে। এইখানটাতে জায়গাটা রয়েছে, এখানে এই একটা, এই একটা, আর এই একটা, তারপরে এই একটা, এইটাকে ধরছি, তারপরটাকে আর ধরছি না। তাহলে এইটা যদি ওনার চাকরির জায়গা হয়, তাহলে এই জায়গাটাতে ওনার কিছু একটা প্রমোশন ডেভেলপমেন্ট এটা রয়েছে। সেটা হচ্ছে কি 29 বছর বয়সে হয়েছে। এটা কোনো জমি জায়গা প্রাপ্তি, বাড়ি কেনা, সেটাও হতে পারে। না স্যার, সেরকমটা জমি আমার নামে আলাদা করে হয়নি। বাড়িতেই আছি, বাড়ি। তবে 29-30 বছর বয়সে একটা ডেভেলপমেন্ট এই রেখাটা শো করছে। আর এইটা যেটা দিচ্ছে, এই বয়সটা এটা আসতে চলেছে, এই বয়সটাতে কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল ডেভেলপমেন্ট সেটাকে দেবে। স্যার, পলিটিক্স হবে এই হাতে? মনে হয় যাওয়াটা খুব বুদ্ধিমানের সিদ্ধান্ত হবে না। আহ, এমনি নর্মাল পলিটিক্যাল ডিসকাশন বা ওই টাইপের করতে পারেন,
কিন্তু পলিটিক্সে গভীরভাবে ঢুকে যাওয়া সেটা কিন্তু একটু চেপে আছে, না গান যাওয়াটাই বাজনা স্যার, গান গান বাজনা বাজনা, ভালো হবে, গান বাজনা করুন, খুব ভালো হবে। অ্যাস্ট্রোলজি তো ভালো হবে ব্যাস। Astrology, কারণ এই ক্ষেত্রে একদম। চন্দ্রের জায়গাটা ডেভেলপড তো, ফলে মনের মধ্যে প্রবেশ করে যাওয়ার ক্ষমতা এটা আপনার মধ্যে আসবে। নর্থ বেঙ্গলে স্যার অ্যাস্ট্রোলজার ভালো নেই, খুব কম এইদিকে একদম। স্যারকে নিয়ে চলুন। তো আমি এর একটু আগে প্রথম দিনই বলেছিলাম, স্যার তো আসছেন না, স্যার চাঁদিরা আসুন আছে। আপনি। আরে স্যারকে তুলে নিয়ে যান। তুলে নিয়ে যাওয়ার ক্ষমতা আমার আছে নাকি? আর মাথায় করে নিয়ে যাবেন, অসুবিধা কি আছে? আপনি দেখ, গুরু চাইলে আমি নিতেই পারি শিষ্য, এখন গুরু চাবে কিনা সেটা গুরুর ওপরে। একবার আমরা নর্থ বেঙ্গল একবার ঘুরতে যাবো, মানে ঘুরতে যাবো বলতে একটু মানে সাধারণ ভাবে যাবো, মানে বেড়াতে স্যার যাওয়ার আমি পরে। বাড়ি আমার স্যার আমার বাড়ির লোকেশনটা বলি স্যার, আমি ডুয়ার্সের ছেলে, ঠিক আছে, আমার 1 ঘন্টা আমার দূরে ভুটান, ঠিক আছে, এইদিকে আমার ডুয়ার্স, মানে ডুয়ার্সেই আছি আমি, তো শিলিগুড়ি থেকে 3 ঘন্টা লাগবে, সামনেই আধ ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে আমি আসামে ঢুকে যাব, ঠিক আছে, এরকম একটা জায়গা আমার বসত, আলিপুরদুয়ার স্যার, প্রপারেই আছি। তাহলে একদিনের জন্য যাওয়া যেতে পারে আপনার ওখানে। একদিন না স্যার, 2টো দিন নিয়ে আসুন, আপনাকে আমি যা সব করা আমি করবো, আপনি শুধু আসবেন। আচ্ছা, তাহলে শীত, শীতের ছুটি চলে আসুন, একদম চলে ঠিক আসুন, আছে, ওয়েলকাম। কি তাহলে। ঠিক আছে, গুড নাইট স্যার।